নিয়ে শুরু করব আজকের লাইভ অনুষ্ঠান। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার, তাহলে আপনি কিন্তু একদম সব কাজ সঠিকভাবে করতে পারবেন। তো সেই স্বাস্থ্যকে ভালো রাখার কি উপায়? হাই ব্লাড প্রেশার কথাটার সাথে আমরা সকলেই পরিচিত, সকলেই আতঙ্কিত, সকলেই চিন্তিত। কি করব, কিভাবে ভালো থাকব, এই সব প্রশ্নগুলো মনের মধ্যে উকিঝুঁকি দেয়। এবং কিছু ক্ষেত্রে আমরা বেশ কিছু ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে রাখি, বেশ কিছু ভুল ওষুধ নিজেরাই হয়তো ভাবি যে এটা খেলেই বোধহয় ভালো থাকতে পারবো, এটা খেলেই ম্যাজিকের মতো শরীর ভালো থাকবে। শরীরকে নিয়ে কিন্তু কোনো হেলাফেলা নয়। আর যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, তার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিয়াস সামন্ত, এমবিবিএস এমডি ডিএম কার্ডিওলজি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এবং স্যার যুক্ত রয়েছেন দিশান হসপিটালের সাথে, কসবা গোলপার্ক, কলকাতা। আজকে আমরা স্টুডিওতে স্যারকে পেয়ে গিয়েছি এবং হাই ব্লাড প্রেশার নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে আমাদের মনের মধ্যে রয়েছে। সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিয়াস সামন্ত স্যার। স্যারকে স্বাগত জানাই। স্যার, ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। একটা প্রচুর তো ব্যস্ততা থাকে আপনার সারাদিন ভর, তারপরেও আমাদের যে সময় দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হাই ব্লাড প্রেশার, এটা আমরা বলি সাইলেন্ট কিলার। এই যে সাইলেন্ট কিলার কথাটা বলা হয়, কেন বলা হয়? মানে হাই ব্লাড প্রেশারের অনেক সময় অনেক সিমটম থাকে না, মানে অনেকে ভাবেন যে আমি সব কিছু করছি, কাজকর্ম করছি, সাধারণ জীবনযাপন করছি, অথচ দেখা গেল তার হঠাৎ করে ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখা গেল যে তার হাই ব্লাড প্রেশার, অথবা হয়তো সে কোনোদিন পরীক্ষার মধ্যে দিয়ে গেলেন না, একদম ল্যান্ড আপ করলেন কোনো একটা অ্যাকিউট সিচুয়েশনে, হার্ট ফেলিওর বা সিচুয়েশনে। তার সাথে অতিরিক্ত ব্লাড প্রেশার অনেক দিন ধরে থাকলে তার বিভিন্ন অর্গানে তার ক্ষতি করে। যেমন হচ্ছে হার্ট ফেলিওরের চান্স বাড়ায়, হার্ট অ্যাটাকের চান্স বাড়ায়, মানে যেটা আমরা বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাছাড়া হচ্ছে চোখকে ক্ষতি করে, রেটিনোপ্যাথি করতে পারে। তাছাড়া কিডনি বিকল হতে পারে, ক্রনিক রেনাল ডিজিজ এগুলো করতে পারে। সেই জন্য শুধু হাই প্রেশারের জন্য এতগুলো অর্গান অ্যাফেক্টেড হচ্ছে, সেই জন্য তাকে সাইলেন্ট কিলার বলাই ভালো। এবং যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত আমরা কমপ্লিকেশন, মানে যেই অঙ্গ বিকল হওয়ার ব্যাপারটাকে আমরা প্রতিহত করতে পারবো। সেই জন্যই সাইলেন্ট কিলার বলা। এই যে আপনি স্যার বললেন যে একটা মাত্রা রয়েছে উচ্চ রক্তচাপের, এটা মাত্রার লেভেলটা কি, আমরা কি করে বুঝবো যে আমার হাই ব্লাড প্রেশার আছে না লো রয়েছে? সাধারণত যেটা আমরা বলি যে 130 mmHg হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, মানে যেটা উপরের রক্তচাপ, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 mmHgর উপরে হলে তাকে হাই ব্লাড প্রেশার বলি। তবে সবসময় একটা কোনো রিডিংয়ে হাই ব্লাড প্রেশার বলা উচিত নয়। অ্যাটলিস্ট 2-3বার, মানে 3বার চেক করাটা, 2 থেকে 3বার চেক করা উচিত। এবং সবসময় যে সবার ক্ষেত্রে প্রেশারের পরিমাণ এক সেটাও নয়। মানে এটা কি এজের উপরও ডিপেন্ড করছে? এজের উপরও ডিপেন্ড করে। যেমন ধরুন 75 বছর 80 বছরের বয়স্ক লোকেদের যখন, সেক্ষেত্রে আমরা একটু প্রেশারটাকে মানে ল্যাবাইল হতে পারি, মানে 140-80 অবধি আমরা অ্যালাউ করতে পারি। তবে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে, অথবা যে পেশেন্টদের কিডনির সমস্যা আছে, যে পেশেন্টদের অলরেডি হার্টের সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট ব্লাড প্রেশার কন্ট্রোলের দিকে যাব। সেই ক্ষেত্রে 130/80 হচ্ছে আমাদের টার্গেট। আর যে ক্ষেত্রে বয়স্ক লোক, অনেক এজেড লোক, 75 বছরের উপরে বয়স, সেক্ষেত্রে আমরা 140/80 অবধিও নর্মাল ধরতে পারি। আমরা কিন্তু এতদিন জানতাম 120-80টাই হচ্ছে নরমাল। 120-80টা নরমাল রেঞ্জ, কিন্তু মানে 30 অবধি যেতে পারে, 30 অবধি যেতে পারে। আর 30-এর পরে বলা হয় প্রি হাইপারটেনসিভ, 140 হলে ওভার হাইপারটেনসিভ। আচ্ছা, অনেক সময় আমরা বলি না যে আমার ঘাড় থেকে মাথা ছিঁড়ে পড়ছে, বোধহয় প্রেশারের প্রবলেম হচ্ছে, তো এটার কি কোনো পার্টিকুলার সিমটমস রয়েছে আমরা বুঝতে পারবো? না, অ্যাকচুয়ালি প্রেশারের জন্য অতিরিক্ত, মানে বেশিরভাগ সময় কোনো সিমটম কিন্তু হয় না। হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, মানে যদি খুব প্রেশার বাড়ে তাহলে মাথার যন্ত্রণা ওয়ান অফ দ্য সিমটম, মাথাটা ভার হয়ে যাওয়া, ঘাড়ের পেছনটা ভার হয়ে যাওয়া, ব্লাডিং অফ ভিশন, মানে চোখে ঝাপসা দেখছে, বা নাক থেকে রক্ত পড়া, এগুলো মানে ওভার সিমটম হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু
পার্সে হাইপার টেনশনের জন্য সিমটম কিন্তু হয় না। আচ্ছা আচ্ছা। আর এই যে এখন তো ইয়াং জেনারেশনরা যারা রয়েছে তারা ফাস্টফুডটা খুব বেশি পরিমাণে নিচ্ছে, তার জন্য কি প্রেশারের কোনো সমস্যা হতে পারে? অ্যাকচুয়ালি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেটাকে আমরা বলি সেটাতে মানে সল্ট ইনটেক ইজ ভেরি হাই, মানে সেগুলোতে জেনারেলি স্পাইস আপ করার জন্য পেশেন্ট মানে তাদের মানে খাওয়ার টেস্ট বা বৃদ্ধি করার জন্য সল্টের পরিমাণটা বেশি থাকে, তাই জন্য জাঙ্ক ফুড এগুলোর জন্য প্রেশারের প্রবণতা তো বাড়ছেই। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত স্ট্রেস, ঘুমের পরিমাণ কম আমাদের ইয়াং জেনারেশনদের ক্ষেত্রে এখন ব্যস্ততার জন্য, সেগুলো তাছাড়াও হচ্ছে মানে স্মোকিং বা অ্যালকোহল এগুলো একটা মানে অ্যাডিকশন, এটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা স্যার, আপনি বললেন ঘুমের ব্যাপারটা, তো মিনিমাম ঘুমের রেঞ্জটা কতটা, ক ঘন্টা ঘুমোলে একটা নর্মাল ভাবে লাইফ লিড করতে পারবে? মানে প্রত্যেকটা বডি আলাদা, প্রত্যেকের বডি ফিজিওলজি আলাদা, তবে মোটামুটি আমরা যেটা রেকমেন্ড করি 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। কিন্তু যারা ধরুন নাইট শিফট করছেন, যারা কল সেন্টারে কাজ করছেন, বিভিন্ন রকমের জব প্রফেশন রয়েছে, তো তাদের তো ঘুমটা কখনোই পোষায় না, তো সেক্ষেত্রে তাদের উপর নিশ্চয়ই একটা এফেক্ট পড়ে। এটা অবশ্যই আসবো আমরা আলোচনায়, তার আগে দেখে নিই আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোনোভাবে মনে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, তো হ্যাঁ, তো যার ফলে এই 7 থেকে 8 ঘন্টা যে নর্মাল ঘুমের রেঞ্জ, অনেক সময় কিন্তু আমাদের সেটা হয় না, সেটার এফেক্ট একটা নিশ্চয়ই পড়ে আমাদের শরীরে। সেক্ষেত্রে যেটা করা উচিত যে স্লিপ সাইকেলটাকে একটু অল্টার করার জন্য কিছু কিছু মেডিসিন পাওয়া যায়, যেমন মেলাটোনিন, সেইগুলো নিয়ে যদি দিনের বেলায় ঘুমের সাইকেলটাকে শিফট করা যায়। যদি কারোর রোজ নাইট শিফট ডিউটি হয়, অনেকেরই থাকে কল সেন্টারে, সেক্ষেত্রে স্লিপ সাইকেলটাকে অল্টার করে মানে ওষুধের মাধ্যমে সেটা করা যেতে পারে। আচ্ছা, আমরা আসবো আলোচনায়, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি খারগাঁও থেকে কথা বলছিলাম। আমার নাম হচ্ছে সৌরদীপ মুখার্জি। বলুন। তো আমার একটু প্রবলেমটা হচ্ছে ম্যাডাম, আমার ব্লাড প্রেসারের জন্য একটু সমস্যা আছে, মানে প্রেসারটা একটু হাই আছে, এবং প্রেসারটা হাই হওয়ার জন্য মাঝে মধ্যে চোখে ঝাপটা লাগে বা অনেক সময় চশমা ইউজ করতে হচ্ছে, এবং মাঝে মধ্যে একটুতে মানে শরীরের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। তো আমি 50 লাইনটা পেলাম, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনার বয়সটা বলুন। আমি কিছু মেডিসিন ইউজ করব? আচ্ছা, ঠিক ঠিক, আপনি কমে যাবে এটার জন্য। আপনি সঙ্গে থাকবেন এবং আপনার বয়সটা মেনশন করুন। আপনার বয়সটা বলবেন? হ্যাঁ ম্যাডাম, আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি এখন কলেজে পড়ছি। ঠিক ঠিক, একটা ইয়ার হলেই পুরো একদম সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। 21 বছর মাত্র, তার মধ্যে কিন্তু এই সমস্যা। হ্যাঁ, ইয়াং হাইপারটেনসিভদের শুধু ওষুধ তো দরকার অবশ্যই, যদি ওনার সত্যিকারের প্রেশার বেশি থাকে তাহলে ওষুধ তো দরকার, এবং মানে কেন হলো সেটাও খুব দরকার, কারণ 21 বছর বয়সে জেনারেলি প্রাইমারি হাইপারটেনশন, যেটা আমরা বলি যে মানে কোনো কারণ ছাড়া হাইপারটেনশন, সেটা কিন্তু জেনারেলি হয় না। জেনারেলি মানে 21 বছর বয়সে যে সেকেন্ডারি হাইপারটেনশন, মানে কোনো মানে যে প্রেসারটা মানে হাই থাকলে কি রকম অস্বাভাবিকতা দেখা যাবে? না, প্রেশারটা আপনার হাই আছে কিনা সেটা আপনাকে প্রেশার মেপে দেখতে হবে, সেটা আপনি সিমটম দিয়ে আমার মনে হয় জাজ না করাই ভালো। ঠিক আছে, সেটা কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন, উনি আপনাকে মানে সঠিক পথ দেখাতে পারবেন। একদমই তাই। যদি প্রেশার আপনার বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে সেকেন্ডারি হাইপারটেনশন, মানে কোনো অর্গান স্পেসিফিক কোনো রোগের জন্য হাইপারটেনশন হচ্ছে কিনা সেটার ব্যাপারেও পরীক্ষা টরীক্ষা করতে হবে, কিন্তু তার আগে আপনাকে ডায়াগনোসিসে আসতে হবে যে আপনার হাইপারটেনশন আছে কিনা, সেটার জন্য একটু ডাক্তারবাবুর সাথে কোনো একটা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। আপনি একটু সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, সেটাই মনে হয় বেটার হবে। অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন সবসময় আমাদের মাথায় থাকে যে ব্লাড প্রেশারের পেশেন্টদের সারা জীবনই মেডিসিন নিতে হয়, এটা কতটা যুক্তিযুক্ত? জেনারেলি ব্লাড প্রেশার মানে আমরা কিছু রোগ যেটা আমরা সারাতে পারি, কিছু রোগ আমরা সারাতে পারি না। ব্লাড প্রেশার দ্বিতীয় গ্রুপ অফ মানে ডিজিজের মধ্যে পড়ে, যেটা আমরা সারাতে পারি না, আমরা কন্ট্রোল করতে পারি। হতে পারে আপনি যখন ওষুধ স্টার্ট করলেন সেইখান থেকে আপনি যদি রেগুলার ব্যায়াম করেন বা আপনার ওয়েট ম্যানেজ ঠিকঠাক করেন, ডায়েট ঠিক করেন, জীবনযাপন অনেক বেশি মানে স্বাভাবিক করেন, হতে পারে আপনার ওষুধ কমতে পারে।
আচ্ছা, আমরা আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, বলুন। বারাসাত থেকে বলছি। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা আমার মায়ের সমস্যা। মায়ের অ্যাকচুয়ালি একবার বাথরুমে পড়ে গেছিল, তখন লেগেছিল কিছুটা, তখন ডাক্তার দেখে ওটা সেরে গেছিল, কিন্তু এখন 5-6 মাস হয়ে গেল। ওটা এখন একটু হাঁটলেই হাঁটুতে খুব যন্ত্রণা হয়, মাঝে মাঝে খুব ব্যথা হয়। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আমাদের কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলে নিই। আমাদের সঙ্গে আছেন আজকে এমডি ডিএম কার্ডিওলজিস্ট ডক্টর বিয়াস সামন্ত। তো আপনার যদি হার্টজনিত কোনো সমস্যা বা ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সেই নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। কিন্তু আপনি মানে একদম যে বিষয়টি নিয়ে কথা বলছেন, অর্থোপেডিক্স বিষয় নিয়ে কথা বলছেন, হার্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলছি না। তো সেক্ষেত্রে আপনার কি হাই ব্লাড প্রেশার বা এরকম কিছু সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার দাদু রয়েছে। আচ্ছা, তো সেই বিষয়ে কি আপনার কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। দাদুর প্রচন্ড হাই ব্লাড প্রেশার হয়ে যায়। আচ্ছা, কত বয়স আপনার দাদুর? 70+। 70+, মানে অনেকটাই রিস্ক জোন এই সময়টা। কত প্রেশার থাকছে আপনি কি বলতে পারবেন সেটা স্যারকে? ওটা তো বলতে পারবো না। ওটা বলতে পারবেন না, এটা আমাদের অনেক মানুষের প্রবলেম, আমরা জানি না আমাদের শরীরে প্রেশার কি কাজ করছে। আচ্ছা, তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে যদি যোগাযোগ করেন তো বেটার হবে, কারণ উনি প্রেশারটাই তো বলতে পারলেন না তো এই জায়গায় দাঁড়িয়ে। আচ্ছা, অনেক সময় হয় যে ধরুন যেটা আপনি বললেন, যদি আমরা নর্মাল ডায়েটে থাকি, ব্যায়াম করি, অনেক সময় প্রেশার নর্মাল হয়ে গেল। একটা মানুষের প্রেশার নর্মাল হওয়ার পর আমি কি নিজের ইচ্ছায় ওষুধগুলো বন্ধ করে দিতে পারি? না, একদমই না। ওষুধ মানে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ বন্ধ নিজের থেকে করা একদমই উচিত নয়। যদি প্রেশার কমে বা প্রেশার নর্মাল থাকলেও তার জন্য আপনার ওষুধও কিন্তু অনেকটাই দায়ী। আপনি যদি ওষুধ বন্ধ করে দেন, একটা ফেনোমেনন হয় রিবাউন্ড হাইপারটেনশন। ওষুধ বন্ধ করার পরে হাইপারটেনশন আবার অতিরিক্ত বেড়ে যাওয়ার ভয় থাকে, তাতে কিন্তু অ্যাকিউট ইভেন্ট হওয়ার, যেমন অ্যাকিউট সেরিব্রাল অ্যাটাক বা মানে হার্ট ফেলিওর হওয়ার কিন্তু চান্স বাড়ে। সুতরাং হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেবেন, এটা কিন্তু মানে উচিত নয়। এবং মানে ডোজটা কমবে সেটা ডাক্তারবাবু ডিসাইড করবে। একদমই, হয়তো ওষুধ বন্ধও করলে সেটা ডাক্তারবাবু ডিসাইড করবেন, মানে নিজের থেকে নিজেরা কিছু আমরা করতে পারবো না। যেটা আমাদের খুব ব্যাড হ্যাবিট আছে, যে একটু জ্বর হলো তো আমরা ওষুধের দোকানে গিয়ে নিজেরাই ওষুধ খেয়ে নিলাম, কিন্তু প্রেশারের সাথে বোধহয় এই জিনিসটা করা কখনোই উচিত নয়। একদমই। আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের ফুড হ্যাবিট, মানে জাঙ্ক ফুডের উপর আমরা অনেক বেশি এখন প্রলোভিত হয়ে থাকি। তো ফুড হ্যাবিট আমাদের কতটা নিয়ন্ত্রণ করতে পারে আমরা জানবো এই বিষয়। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। দিদি নমস্কার। কোথা? টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আমি স্টুডেন্ট ডাক্তার থেকে। হ্যাঁ, ডাক্তারবাবু রয়েছেন, আপনার কি সমস্যা রয়েছে বলুন। হ্যাঁ, আপনি কার জন্য জানতে চাইছেন? আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা আগে বলুন। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? 45। আপনার কি মানে আপনি কি হাইপারটেনসিভ, মানে ওষুধ কিছু খান প্রেশারের? না। প্রেশারের কোনো ওষুধ নেন আপনি? না 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 না। আচ্ছা, মানে নরমাল লো প্রেশার, ওষুধ নেই না। আচ্ছা। এই ইদানিং দেখছি এখন এই জিনিসটা হচ্ছে, মাথা যন্ত্রণা করে, বমি আসে, গা বুলায়, এবং বললেন বুক ধড়ফড় করে। আর মাথা যন্ত্রণাটা কি আপনার কোনো একটা সাইডে নাকি পুরো, মানে পুরো মাথাটা জুড়ে যন্ত্রণা হয়? পুরো মাথাটা জুড়ে না ডাক্তারবাবু, মানে আর্থিকটা জুড়ে মানে যন্ত্রণা হয়। হ্যাঁ, আপনি সম্ভবত যন্ত্রণা হয়, তখন মনে হয় চোখটা বন্ধ করে থাকতে ভালো লাগে। আপনি সম্ভবত একটু, মানে আপনার মনে হয় মাইগ্রেন বা ওই জাতীয় কিছু হচ্ছে, এটা প্রেশারের জনিত নয়। আপনি একটু কোনো জেনারেল মেডিসিনের ভালো কোনো ডাক্তারবাবুকে দেখালে আমার মনে হয় সুবিধা হবে। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে প্রশ্নটায় আসছিলাম, যে এই যে ফুড হ্যাবিট, এটা কতটা আমাদের পরিবর্তন করলে প্রেশারটাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো? ফুড হ্যাবিট, মানে প্রথমে আসি নুনের কথায়। মানে যেটা আমরা বলি যে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট। হোয়াট ইজ সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট? যেটা WHO বলছে যে 5
গ্রাম সল্ট আপনি নিতে পারেন, মানে 1 টিস্পুন, মানে পার ডে। মানে এটা কি রান্না এবং খাওয়া সব মিলিয়ে ফর মিলিয়ে? হাইপারটেনসিভ পেশেন্ট, মানে হাইপারটেনসিভ পেশেন্টের জন্য 5 গ্রাম, যেটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বাঙাল মানে আমাদের এই ইন্ডিয়ান ডায়েটে আমাদের নুনের ব্যবহারটা একটু বেশি। আমরা সেটা বলি অ্যাটলিস্ট 4 থেকে 8 গ্রামের মধ্যে রেস্ট্রিক্ট করতে। তো সেটা একটা। দ্বিতীয় হচ্ছে মানে অতিরিক্ত ডিপ ফ্রাইড ফুড এগুলো একটু অ্যাভয়েড করা। নাটস, স্যালাড এগুলো খেলে বেটার, ফাইবার জাতীয় খাবার খেলে তাতে আপনার মানে সুগার যেটা আর একটা অ্যাডিটিভ সাইলেন্ট কিলার, সেটার প্রবণতা কমলে তাতেও প্রেশার কন্ট্রোল হয়। এইগুলো আর রেগুলার এক্সারসাইজ, যেমন আমরা যেটা বলি যে 150 মিনিট ব্রিস্ক ওয়াক, মানে পার সপ্তাহে, মানে আপনি 5 দিন আধ ঘন্টা করে হাঁটলেন, 2 দিন রেস্ট নিলেন, আবার আধ ঘন্টা করে 5 দিন হাঁটলেন, দ্যাট ইজ গুড এনাফ ফর মানে কমন পিপল। আচ্ছা, আপনি নুনটা রেস্ট্রিক্টেড বলেন, তো সেক্ষেত্রে কি আমরা অনেক সময় বাটার, ঘি এগুলোর উপরও একটুখানি এডিটেড থাকে, এটার উপরও কি ডিপেন্ড করে প্রেশার ডিপেন্ড করে, যদি তার সাথে মানে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ডিসলিপিডিমিয়া থাকে তার জন্য হয় অ্যাটলিস্ট মানে বাটার, ঘি এটার জন্য ডাইরেক্টলি প্রেশার বাড়ে না, কিন্তু ডিসলিপিডিমিয়া থাকলে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে মানে তখন মেজর আর্টারিতে যদি কোনো ব্লকেজ হয় তখন প্রেশার বাড়তে পারে। আচ্ছা, আর এই যে আপনি যেটা বললেন যে হাঁটা চলা বা ব্যায়াম করা, তাতে কি প্রেশার কন্ট্রোলে আসে বা একদম স্বাভাবিক হতে পারে? একদম স্বাভাবিক না হলেও আপনার মানে ওষুধের পরিমাণ বা ওষুধের রিকোয়ারমেন্ট কমতে পারে। অনেক সময় দেখা গেছে ইয়াং পেশেন্টদের যদি ঠিকঠাক করে ওয়েট ম্যানেজমেন্ট করা হয়, অনেক সময় দেখা গেছে তাদের পুরোপুরি প্রেশারের ওষুধ আমরা বন্ধও করতে পেরেছি। আচ্ছা, সেটার জন্য ডায়েট আর এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, মানে দুটোই খুব একে অপরের পরিপূরক। ঠিক কথাই। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা আসবো আলোচনা, একটু দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি, অর্ক দাস। বলুন। ডাক্তারবাবু, আমার আসলে মানে কোনো ধুলো ময়লার মধ্যে থাকলে বা বেশি দৌড়াদৌড়ি করলে, মানে বেশি জার্নি হলে বা এরকম কিছু হলে, মানে বুকে মানে নিঃশ্বাস পেশেন্ট একটু কষ্ট হয় আর কি। আচ্ছা, আর এই মানে একটু মানে আপাই টাইপের ভাব বা একটু মানে অন্যরকম লাগে। মানে সেটা কি হাঁটাচলা করলে বা মানে হার্টের সমস্যার কারণে এটা হয়ে থাকে বা হ্যাঁ, স্যার যে প্রশ্নটা করছেন সেটা একটু শুনে মানে নিই। আমি বলছি একটু মানে তাড়াতাড়ি হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে কি কষ্ট হয়, মানে বুকে চাপ ধরে বা এরকম কিছু হয়? হ্যাঁ, না স্যার জিজ্ঞাসা করছেন 24 বছর বয়স তো ঠিক আছে, যে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বা একটু জোরে হাঁটাচলা করলে কি হ্যাঁ মানে একটু হাঁপানি টাইপের হয় বা কষ্ট হয়? আর আপনার কি এমনি অ্যাজমার কোনো প্রবণতা আছে? অ্যাজমার কোনো প্রবণতা আছে, মানে শ্বাসকষ্টের প্রবণতা কি আছে? আপনার শ্বাসকষ্টের কোনো প্রবণতা রয়েছে? মানে অ্যাজমা যেটাকে আমরা বলি, হাঁপানি, আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা রয়েছে? দেখুন, মানে আমি একটা যেটা মানে এইভাবে ফোনে তো অতটা করা বলা যায় সম্ভব, না, আপনি শুনতে থাকুন। তবে মানে শ্বাসকষ্ট দুটো কারণে মেনলি হয়, যেটা হচ্ছে একটা ফুসফুসের সমস্যার জন্য অথবা হার্টের জন্য হতে পারে। এবার 24 বছর বয়সে আমার মনে হয় মানে হার্টের কারণটাকে প্রথম প্রাধান্য না দেওয়াই ভালো, ফুসফুসের কারণটাকে আগে প্রাধান্য দেওয়াটাই মনে হয়। সেক্ষেত্রে একটু থরো চেকআপ করাটা বেটার। এখন তো আমরা প্রত্যেকেই একটা মানসিক টেনশনে থাকি, স্ট্রেসফুল লাইফ লিড করি, এটার জন্য কতটা দায়ী প্রেশার? ওই আবার মানে স্ট্রেসফুল লাইফ মানে শুধু স্ট্রেস একা আসে না, স্ট্রেস অনেক কিছুর সাথে আসে। এক, স্লিপ সাইকেল গন্ডগোল হয়, ইনঅ্যাডিকুয়েট স্লিপ। 2, অ্যাডিকশন, সেটার একটা অ্যাডিটিভ এফেক্ট আছে। সুতরাং স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য কোমরবিড ফ্যাক্টর, যেটা হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলোকে ডেকে নিয়ে আসে, এবং সেটার জন্য কার্ডিয়াক মর্টালিটি বা কার্ডিয়াক ডেথ হওয়ার চান্স বাড়ে। স্ট্রেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে টুডেজ ওয়ার্ল্ডে
স্ট্রেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এইখানে এইটাতে বোধহয় সবাই আমরা জড়িত, স্ট্রেসফুল লাইফই তো আমরা লিড করি। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু বেশিরভাগই ডিজিটাল মেশিনগুলো থাকে, আমরা ডাক্তারবাবুদের কাছে যাই না, আমরা যেন তেন প্রকারে বাড়িতেই মাপার চেষ্টা করি। এটা কি ঠিক করি আমরা? অ্যাকচুয়ালি অনেকেই দেখি ঘন ঘন মাপতে থাকেন। এখন ডিজিটাল মানে ঠিক প্যারামিটার ডিজিটাল বিপি মেশিন ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এখন কিন্তু কোথাও বলা হয় না ম্যানুয়াল বিপি মেশিন মাপার দরকার আছে, যদি সেটা ঠিক করে মাপা হয়। কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রেশার মাপার আগে 5 মিনিট যেন মানে শান্তভাবে বসতে হবে। 30 মিনিট তার আগে ক্যাফিন মানে কফি, চা এই জাতীয় উত্তেজক কোনো বা স্মোকিং এগুলো না করাই ভালো। মানে কমফোর্টেবলি কোনো একটা জায়গায় বসে আপার আর্মে ঠিক করে বেঁধে যদি মাপা হয় এবং মেশিন যদি FDA অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড হয়, তাহলে আমার মনে হয় না ডিজিটাল বিপি মেশিন দিয়ে সমস্যা হওয়ার কথা। আচ্ছা, তার মানে আমরা বাড়িতেই এটা করতে পারি। এবং মানে এখন রেকমেন্ডই করছে যে বাড়িতে হোম বেসড বিপি মেজারমেন্ট ইজ ওয়ান অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। কারণ অনেকের হয় যেটা ডাক্তারের ক্লিনিকে এলে একটু স্ট্রেসড হয়ে বিপি অনেক সময় বেশি হয়, তাকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি। সেটাকে মানে সেটা অনেক সময় ভুল রিডিং দেয় এবং তাতে ডাক্তারবাবুরা বেশি ওষুধ দেওয়ার একটা প্রবণতা থাকে। তাই জন্য হোম বেসড বিপি মেজারমেন্ট ইজ ওয়ান অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। একদম আমরা একদমই তাই। আমরা কথা প্রসঙ্গে যেটা বললাম যে হাই ব্লাড প্রেশার যেমন সাইলেন্ট কিলার, তার সাথে ডায়াবেটিক বা সুগারটাও হচ্ছে সাইলেন্ট কিলার। দুটো যদি একই সাথে থাকে তাহলে কতটা বিপজ্জনক? দুটো যদি একই সাথে থাকে তাহলে মানে মানে বেসিক্যালি যেটা বলে হচ্ছে শুধু মানে যদি একটা রিস্ক ফ্যাক্টর থাকে এবং তার যা চান্স অফ গেটিং আ হার্ট অ্যাটাক অ্যান্ড গেটিং আ সেরিব্রাল অ্যাটাক ইট ইজ 6 টাইমস যদি দুটো একসাথে থাকে। মানে মানে অ্যাডিটিভ এফেক্ট আছে, শুধু দুটো একসাথে কাজ করে তাই নয়, দুটো একে অপরের মানে সাহায্য করে, তাতে রিস্ক অনেক বাড়িয়ে দেয়। এবং সেটা যে কোনো বয়সের ক্ষেত্রেই, সেটা যে কোনো বয়সের ক্ষেত্রে। আমরা তো অনেক সময় যেটাই করি যে সারাদিনে হয়তো কিছু খাওয়া দাওয়া হলো না, প্রচুর পরিমাণে চা কফি এগুলো ইনটেক করতে থাকি। তার সাথে যারা ধরুন স্মোক করছে, সেক্ষেত্রে কি আমরা প্রেশারের লেভেলটাকেও বাড়াচ্ছি? কফি ডেফিনেটলি, চা হয়তো অতটা নয়। কফি মানে এবার অতিরিক্ত মাত্রায় সবকিছুই খারাপ। ধূমপান, বিশেষ করে আমাদের এখানে ওয়েদারটারও একটা ব্যাপার রয়েছে। ধূমপান তো মানে ওটা আউট অফ দ্য কোয়েশ্চেন। ধূমপান করা আমার মনে হয় কোনো কিছুর জন্যই ভালো নয়। কফিতে ক্যাফিনের পরিমাণটা বেশি, তার জন্য অতিরিক্ত ব্ল্যাক কফি, অনেকে ওয়েট লস করার জন্য প্রচুর ব্ল্যাক কফি খান, সেটা অতিরিক্ত ব্ল্যাক কফি ইট এগেন ইনক্রিজেস ব্লাড প্রেশার। তাছাড়া হচ্ছে অতিরিক্ত ব্ল্যাক কফি আপনার ঘুমের পরিমাণও কমায়, সেটার জন্য একটা প্রেশার বাড়ার প্রবণতা থাকে। সুতরাং সেটা হয়। চায়ের সাথে অতটাও রিলেটেড নয়, মানে চাটা আমরা খেতে পারি তাহলে নিশ্চিন্তে, কিন্তু অতিরিক্ত কোনোটাই নয় একদমই। কফিটাতে যেমন রেস্ট্রিকশন একটু থেকেই যাচ্ছে, বিশেষ করে শীতকালে যদিও বা হয়, গরমকালে একদমই নয়। তো সেক্ষেত্রে বলবো এই যে হাই ব্লাড প্রেশার, এটা সম্পূর্ণভাবে প্রতিরোধ করার কি কোনো ব্যবস্থা আছে? দেখুন, মানে কিছুটা মানে প্রেশারের অনেকটাই হচ্ছে জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড থাকে। দেখবেন যে ফ্যামিলির প্রেশার থাকে তাদের সবাইকার মধ্যে প্রেশারের প্রবণতা থাকে। তাহলে সম্পূর্ণ প্রতিরোধ করার ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু যেটা আমাদের হাতে আছে সেগুলো হচ্ছে একটা সুস্থ জীবনযাপন করা, মানে ডায়েট ঠিকঠাক নেওয়া, কোনো অ্যাডিকশানের দিকে না যাওয়া, স্লিপ সাইকেল মেনটেন করা, স্ট্রেস ফ্রি একটা জীবনযাপন করা, আর হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা। এইগুলো আমাদের হাতে আছে। তবে এগুলো করলেই যে সবাইকার প্রেশার থাকবে না, মানে প্রেশার হবে না কোনো দিন, সেটা নয়। তবে হয়তো সেটা পরের বয়সে হতে পারে বা হয়তো কম মাত্রায় হতে পারে। একদমই তাই। যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9007006608 এই ফোন নাম্বারটি রইল আপনাদের জন্য। পেয়ে যাচ্ছেন দিশান হসপিটালে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সোমবার থেকে শনিবার এখানে চেম্বার টাইম রয়েছে। এবং জিমেলটা একবার মেনশন করে দেবো, biassamanta@gmail.com, আর ওয়েবসাইট হচ্ছে www.drbiassamanta.in। যারা যোগাযোগ করতে চাইছেন অতি
অতি অবশ্যই ফোন নাম্বার নিয়ে একদম পৌঁছে যাওয়া দিশান হসপিটালে। ঠিক এইভাবেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব এবং সাথে থাকবেন স্যার আর থাকবেন আপনারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য, এবং দর্শক বন্ধু আপনাদেরও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ